প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আলোচনা করব সুপার হিরো অফ ইন্ডিয়া। এর বুদ্ধিমত্তা, এর চিন্তা শক্তি, এর এত তেজ জ্ঞান ছিল যে পুরো সমাজকে অর্থাৎ পুরো ভারতবর্ষকে তিনি চুপ করে দিয়েছিলেন। তার কারণ হচ্ছে, তার নামই হচ্ছে রাজা রাজা রামমোহন রয়। ফাদার অফ মডার্ন ইন্ডিয়া অর্থাৎ আধুনিক ভারতের জনক এবং বাংলার নবজাগরণের অগ্রদূত নামে খ্যাত রাজা রামমোহন রয় এর চিন্তা চেতনা, এর শিক্ষা সংস্কার এবং সমাজ সংস্কারক যে আন্দোলন, সমাজ সংস্কার হিসেবে তার যে অবদান, সেই সমস্ত অবদান নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমরা আজকে আলোচনা করতে শুরু করেছি গ্রুপ ডি ইউনিট 2, গ্রুপ ডি এর ইউনিট 2। তো গ্রুপ ডি এর ইউনিট 2 তে আছে ভারতের শিক্ষার উন্নয়নে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান। তোমরা আশা করি সকলেই জানো যে আমাদের সিলেবাসে 4 জন শিক্ষাবিদ অর্থাৎ 4 জন সমাজ সংস্কারক এবং শিক্ষার বিস্তারের ক্ষেত্রে 4 জন শিক্ষাবিদের কথা উল্লেখ আছে। তার মধ্যে একজন আছে রাজা রামমোহন রায়, তারপর আছে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া এবং সাবিত্রীবাই ফুলে। আজকে আমরা আলোচনা করব রাজা রামমোহন রায় এবং আলোচনা করব আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলতে গেলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর ব্যাপারে অর্থাৎ এই বিখ্যাত ব্যক্তির ব্যাপারে যদি আমি বলতে যাই তাহলে তোমাদের বলবো যে তোমরা ফার্স্ট সেমিস্টারে আমাদের এলিট ইউটিউব চ্যানেলে ইপসিতা ম্যাডামের একটি ক্লাস দেখেছো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা। ওখানে লেখা আছে, কি লেখা আছে? বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। সেই কবিতা থেকে বা সেই ভিডিও থেকে তোমরা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। তার সাহিত্যের চিন্তা চেতনার কথা, তার সাহিত্যের বিকাশের কথা তোমরা কিন্তু অবশ্যই জানতে পারবে। সেই জন্য তোমরা ওই ভিডিওটাও দেখে নিবে। তার সঙ্গে সঙ্গে আজকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়েও আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করব রাজা রামমোহন রায় দিয়ে। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। তো রাজা রামমোহন রায় তিনি ছিলেন আধুনিক ভারতের জনক নামে তিনি খ্যাতনামা ছিলেন এবং সমাজ সংস্কার হিসেবে তিনি খ্যাত ছিলেন। তিনি 1772 খ্রিস্টাব্দের হুগলি জেলার রাধানগর গ্রামে রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাধানগর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন একজন ব্রাহ্মণ পরিবারে। কিন্তু তার চিন্তা শক্তি, তার চিন্তা চেতনা, তখনকার যুগে যে সমস্ত ধর্মীয় গোড়ামিগুলো ছিল, ধর্মীয় যে কুসংস্কারগুলো ছিল, সেই কুসংস্কারের বিরুদ্ধে তিনি একাই দাঁড়িয়েছিলেন বলেই আমি তোমাদের ভিডিওর শুরুতে প্রথমে বললাম যে পুরো ভারতবর্ষের মানুষকে তিনি চুপ করিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তিনি একাই একদম পুরো ভারতবর্ষের অর্থাৎ তখনকার যুগে যে ধর্মীয় গোড়ামিগুলো ছিল, হিন্দু ধর্মের যে ধর্মীয় গোড়ামি, একদম খুবই কুপ্রথা, খুবই খারাপ প্রথা, তোমরা সকলেই শুনে থাকবে সতীদাহ প্রথা, সেই প্রথার বিরুদ্ধে তিনি একাই দাঁড়িয়েছিলেন। অর্থাৎ তিনি একমাত্র প্রতিবাদ করেছিলেন, যে পুরো ভারতবর্ষকে চুপ করে দিয়েছিলেন। এই জন্যই তিনি রাজা, এই জন্যই তার নাম হচ্ছে রাজা রামমোহন রায়। তো রাজা রামমোহন রায় তিনি তার পারিবারিক অর্থাৎ তার পরিবারও তার বিভিন্ন চিন্তা চেতনার কথা সেরকম ভাবে বুঝতে পারেনি, সেই জন্য তার বাবার সঙ্গে তার মনোমালিন্য হয়ে যায় এবং মনোমালিন্য হওয়ার পরে তিনি বাড়ি ত্যাগ করে দিয়েছিলেন অর্থাৎ গৃহ ত্যাগ করে দিয়েছিলেন। এবং গৃহ ত্যাগ থেকে তিনি বাইরে দেশ বিদেশে ঘুরে বেড়িয়েছিলেন এবং ঘুরে বেড়ানোর জন্য তিনি আমাদের যে সমস্ত ভাষাগুলো আছে, যেমন ইংরেজি, উর্দু, ফার্সি, আরবি, এই বিভিন্ন ভাষা অর্থাৎ তিনি 15টা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তিনি বিভিন্ন ভাষাতে তিনি অনর্গল কথা বলতে পারতেন। তিনি সব ভাষাতেই প্রায় কথা বলতে পারতেন। এই সমস্ত জ্ঞান তিনি গ্রহণ করেছিলেন এবং 1803 খ্রিস্টাব্দে যখন তার বাবা মারা যায় তখন তিনি আবার বাড়িতে ফিরে আসেন। তো চলো রাজা রামমোহন রায়ের আমরা যে অবদান প্রথমে আমরা দেখলাম যে আমাদের সিলেবাসে আছে যে শিক্ষার বিস্তার এবং সমাজ সংস্কারের
দের অবদান। তো আমরা আলোচনা করব রাজা রামমোহন রায় যে অবদান, তার অবদানকে আমরা দুটি ভাগে প্রথম ভাগ করে নেব। একটা হচ্ছে শিক্ষার বিস্তার ও সংস্কার হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান, এবং আরেকটা হচ্ছে সামাজিক ও ধর্মীয় সংস্থা হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান। প্রথমে এই বিষয়টাকে আমরা জেনে নেব যে শিক্ষার বিস্তার, অর্থাৎ শিক্ষাকে আমরা কি করে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাব, শিক্ষাকে আরো কি করে আমরা উন্নত পর্যায়ে বা শিক্ষাকে আরো কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং শিক্ষাকে কি করে সংস্কার সাধন করা যায়, কিভাবে মডিফাই করা যায়, কিভাবে আরো উন্নতর দিকে নেওয়া যায়। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় যেটা আলোচনা করব, আরেকটা বিষয় সেটা হচ্ছে সামাজিক ও ধর্মীয় সংস্থা। তখনকার যুগে যে সামাজিক সংস্থা বা সামাজিক যে সমস্ত রীতিনীতি, আচার আচরণ, বিভিন্ন কুপ্রথাগুলো ছিল, সেই কুপ্রথার বিরুদ্ধে তিনি কি আমাদের কাছে অবদান রেখে গেছেন, সেই অবদানগুলো আমরা জানবো। প্রথমে আমরা চলে আসি যে শিক্ষা বিস্তার ও সংস্কার হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা, সেটা আলোচনা করতে গিয়ে প্রথম যে পয়েন্ট আমাদের কাছে আসে, সেই প্রথম পয়েন্ট হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার তিনি সমন্বয় ঘটিয়েছিলেন। প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বলতে আমরা কি বুঝি? প্রাচ্য হচ্ছে আমাদের যে ভারতবর্ষে যে সমস্ত রীতি নীতি, আচার আচরণ বা ভারতবর্ষের যে সংস্কৃতি গুলো আছে, সেই সংস্কৃতি গুলোকে বলছে প্রাচ্য। আর পাশ্চাত্য শিক্ষা মানে হচ্ছে যে ইংরেজি শিক্ষার প্রসার। তোমরা এর আগে যে আমাদের স্বাধীনতার পূর্বে যে কমিটি বা কমিশন গুলো আমরা পড়লাম, সেই কমিটি বা কমিশনে আমরা প্রাচ্য ও পাশ্চাত্য সম্পর্কে জেনেছি। তবু আমি তোমাদের বলে দিই যে পাশ্চাত্য শিক্ষা কি। পাশ্চাত্য শিক্ষা হচ্ছে যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটানো এবং তার সঙ্গে সঙ্গে বিজ্ঞান শিক্ষার প্রবর্তন ঘটানো। সেই জন্য তিনি বুঝেছিলেন যে আমাদের ভারতবর্ষকে যদি উন্নত করা যায়, আমাদের সমাজকে যদি উন্নত করা যায়, তাহলে আমাদের প্রথম কাজ হবে প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষার মধ্যে সমন্বয় ঘটাতে হবে। অর্থাৎ শুধুমাত্র প্রাচ্য শিক্ষা আমাদেরকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে না, সেই জন্য প্রাচ্য ও পাশ্চাত্য এই দুটো শিক্ষাকে একত্রিত করে দেব, অর্থাৎ সমন্বয়িত করে দেব, এবং ওই শিক্ষাটাই আমাদেরকে গ্রহণ করতে হবে, এবং ওই শিক্ষাটাই আমাদের কি করবে, আমাদেরকে উন্নত পর্যায়ে নিয়ে যাবে, অর্থাৎ ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে। সেই জন্য তিনি তো ভারতবর্ষের অন্যতম মানে আধুনিক ভারতের জনক, সেই জন্যই তো বলা হয়। তারপরে আমরা চলে আসি এর আরেকটা দিক, সেই দিকটা কি, যে ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রসার। তিনি বুঝতে পেরেছিলেন, অর্থাৎ রাজা রামমোহন রায় বুঝতে পেরেছিলেন যে শুধু ভারতবর্ষ নয়, শুধু ভারতবর্ষ কেন, কোন দেশেরই উন্নতি হবে না যদি সেই দেশের ভাষা ইংরেজি যদি না হয়, অর্থাৎ সেই দেশে যদি ইংরেজি শিক্ষার প্রসার না ঘটানো হয়, সেই দেশে যদি বিজ্ঞান শিক্ষার প্রসার না ঘটানো হয়, অর্থাৎ যদি আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হয়, সেই জন্য আমাদের ভারতবর্ষে ইংরেজি ভাষা সাহিত্যের প্রসার ঘটাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বিজ্ঞান শিক্ষারও প্রসার ঘটাতে হবে। এই জন্য রাজা রামমোহন রায় কি করেছিলেন, 1822 খ্রিস্টাব্দে হিন্দু ধর্মের যে সমস্ত, অর্থাৎ হিন্দু ছেলে মেয়েদের জন্য 1822 খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেছিলেন। 1822 খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল তিনি স্থাপন করেছিলেন, যে তখনকার যুগে ইংরেজি ভাষা সাহিত্যের প্রসার ঘটানোর জন্য। এছাড়াও তিনি কি করেছিলেন, যে উচ্চ শিক্ষা প্রসারের জন্য তিনি বেদান্ত কলেজ স্থাপন করেছিলেন। এই কথাগুলো একদম মাথায় রাখবে সঙ্গে সঙ্গে। যেমনই বলবে অ্যাংলো হিন্দু স্কুল কে রচনা করেছেন, মানে কে স্থাপন করেছিলেন, রাজা রামমোহন রায়। যদিও তোমাদের শর্ট কোশ্চেন আসবে না, তবুও তোমাদের হয়তো 2 মার্কের কোশ্চেন হয়তো চলে আসতে পারে যে রাজা রামমোহন রায় 1822 খ্রিস্টাব্দে বা অ্যাংলো হিন্দু স্কুল কে কবে স্থাপিত করেছিলেন। রাজা রামমোহন রায় 1822 খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেছিলেন। কি কারণে? ভারতে ইংরেজি সাহিত্যের প্রসার ঘটানোর জন্য এবং বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটানোর জন্য। এই কথাগুলো মাথায় রাখবে। এছাড়াও তিনি বেদান্ত কলেজ স্থাপন করেছিলেন ইংরেজি শিক্ষা প্রসারের জন্য। এরপরে আমরা চলে আসি নেক্সট, যে দেশীয় সংস্কৃতিকে পাশ্চাত্যে পৌঁছে দেওয়া। দেশীয় সংস্কৃতি মানে কি, আমাদের যে দেশীয় সংস্কৃতি আছে, আমাদের দেশীয় যে রীতিনীতি আছে, আমাদের দেশের যে ভাষা আছে, আমাদের দেশের যে গ্রন্থগুলো আছে, বেদান্ত গ্রন্থ, উপনিষদ, সেই গ্রন্থগুলোকে কি করব, পাশ্চাত্যে পৌঁছে দিব। সেই পাশ্চাত্যে পৌঁছা দেওয়ার ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান কিন্তু একদম অনস্বীকার্য, একদম খুবই তাৎপর্যপূর্ণ। এই জন্য ব্রিটেনে, একটা কথা মাথায় রাখবে, ব্রিটেনে
রাজা রামমোহন রায়কে ব্রিটেনে রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের মানে সাংস্কৃতিক দূত বলা হয়। সেই জন্য ব্রিটেন রাজা রামমোহন রায়কে বলেছে যে আধুনিক ভারতের প্রথম সাংস্কৃতিক দূত আখ্যায়িত করেছিল ব্রিটেন। তিনি দেশীয় সংস্কৃতিকে পৌঁছে দিয়েছিলেন। দেশীয় সংস্কৃতিকে কিভাবে পৌঁছে দিয়েছিলেন? তিনি উপনিষদের ইংরেজি অনুবাদ করেছিলেন এবং বাইরে তিনি অর্থাৎ পাশ্চাত্য দেশ তারা তো ইংরেজি ছাড়া কিছু বোঝে না, অর্থাৎ তিনি কি করেছিলেন? বেদান্ত গ্রন্থ এবং উপনিষদ ইত্যাদির ইংরেজি ভাষায় তিনি অনুবাদ করেছিলেন এবং সেই অনুবাদগুলো পাশ্চাত্যে পৌঁছে দিয়েছিল। তাহলে কি বলবো, দেশীয় ভাষাকে তিনি পাশ্চাত্যে তিনি পৌঁছাতেও আমাদের বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এরপর আমরা জানবো যে তার শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ভারতীয় ভাষা এবং শিক্ষা সংস্কৃতির প্রসার। তিনি ভারতীয় ভাষা এবং শিক্ষা সংস্কৃতিকে উন্নত করার জন্য তার অন্যতম কিছু অবদান রয়েছে। তিনি কি করেছিলেন? 1815 থেকে 1830 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 1815 থেকে 1830 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 15টি গ্রন্থ তিনি লিখেছিলেন। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য গ্রন্থ তোমাদের এখানেই দেওয়া আছে, যেমন বেদান্ত গ্রন্থ তিনি রচনা করেছিলেন 1815 খ্রিস্টাব্দে, গৌড়ীয় ব্যাকরণ তিনি রচনা করেছিলেন 1833 খ্রিস্টাব্দে, বাংলা ব্যাকরণ 1823 খ্রিস্টাব্দে, এছাড়াও ব্রহ্মসঙ্গীত 1828 খ্রিস্টাব্দে তিনি রচনা করেছিলেন, যা বাংলা সাহিত্যের ইতিহাসে বা আমাদের বর্তমানে বিশাল অভূতপূর্ব একটা মানে আবিষ্কার বলা যেতে পারে। এরপরে আমরা চলে আসি যে আর কি কি অবদান করেছিল যে শিক্ষার ক্ষেত্রে। আর একটা যেটা অবদান রেখেছিল সবথেকে গুরুত্বপূর্ণ, যে তখনকার যুগে শিক্ষার সাহিত্য এবং সামাজিক মূলক কাজ, অর্থাৎ তখনকার যুগে যে শিক্ষা সাহিত্যটাকে আমরা অন্য জায়গায় পৌঁছে দিব বা আরো বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে দিব এবং সামাজিক যে সমস্ত কাজগুলো ছড়িয়ে দিব, তার জন্য কিছু করতে তো হবে। আমরা কিভাবে পৌঁছে দেব? এখন যেমন বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন তথ্য আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে সকাল হচ্ছে, বাড়িতে আমাদের পেপার পৌঁছে যাচ্ছে, বর্তমান, প্রতিদিন, আনন্দবাজার, এই সমস্ত যে সংবাদ, তিনি সংবাদপত্রেরও কিন্তু আবিষ্কার করেছিলেন বা সংবাদপত্র তিনি নিজেও অনেক সংবাদপত্র লিখেছিলেন। যেমন 1821 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর অর্থাৎ 4 ডিসেম্বর সংবাদ কৌমুদি নামে একটা পত্রিকা প্রকাশ করেছিলেন। সেই পত্রিকার মূল উদ্দেশ্য কি ছিল? সেই পত্রিকার মূল উদ্দেশ্য ছিল আমাদের যে সমাজ ব্যবস্থায়, অর্থাৎ আমাদের যে সমাজে যে সমস্ত ধর্মীয় গুলো আছে, মানে যে সমস্ত ধর্মীয় গোড়ামি গুলো আছে, হিন্দু ধর্মের যে ধর্মীয় গোড়ামি, তিনি একেশ্বরবাদীতে তিনি বিশ্বাস করতেন। তিনি মনে করতেন যে ধর্মীয় যে সমস্ত যে হিন্দু ধর্মের যে তোমাদের এই হিন্দু ধর্মের যে মূর্তি পূজার তিনি একদম চরম বিরোধিতা করেছিলেন। সেই জন্য তিনি আমাদের ভারতবর্ষে যে সমস্ত ধর্মীয় গোড়ামিগুলো আছে, সামাজিক যে কুসংস্কারগুলো আছে, কুসংস্কারগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য, কুসংস্কারগুলোকে মানে বন্ধ করে দেওয়ার জন্য তিনি একটা সংবাদপত্র বের করেছিলেন। সেই সংবাদপত্র নাম হচ্ছে সংবাদ কৌমুদি। এছাড়াও তিনি 1822 খ্রিস্টাব্দে 12 এপ্রিল মিরাদ উল আকবর নামে একটা সংবাদপত্র প্রকাশ করেছিলেন। এবার মিরাদ উল আকবরটা কি? মিরাদ উল আকবরটা হচ্ছে তখনকার যুগে ভারতবর্ষে প্রকাশিত একটা সাংবাদিক পত্রিকা, যেই পত্রিকাটা ফরাসি ভাষায় লিখিত হয়েছিল। ফরাসি, তাহলে কি বললাম যে ফরাসি ভাষায় লিখিত একটা সংবাদপত্র। সেই পত্রটার নাম কি? মিরাদ উল আকবর। এটারও মূল উদ্দেশ্য ছিল ঠিক একই, যে তখনকার যুগে যে ধর্মীয় গোড়ামি, কুসংস্কার, একদম মানে বাজে অবস্থা ছিল আমাদের পুরো সমাজের, সেই যে সমস্ত নারীদের যেমন কোনো অধিকার ছিল না শিক্ষার ক্ষেত্রে, সেই সমস্ত বিষয়ে এই আমাদের পত্র পত্রিকা অর্থাৎ এই সংবাদপত্রে সেখানে লিপিবদ্ধ করা হতো এবং পুরো ভারতবর্ষের জনগণকে জানিয়ে দেওয়া হতো। এছাড়া আমাদের শিক্ষা সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায় নারী শিক্ষা প্রসারের কথা বলেন। নারী শিক্ষা প্রসার অর্থাৎ নারীরাও যাতে শিক্ষার অধিকার পায়। তখনকার যুগে নারীদের শিক্ষার কোনো অধিকার ছিল না। তিনি নারীদের শিক্ষার উন্নতির ক্ষেত্রে নারীরাকে আরো কি করে শিক্ষিত করা যায়, নারীরাকে শিক্ষিত করলে আমাদের সমাজ শিক্ষিত হবে, আর সমাজ অর্থাৎ তার সন্তানগুলো শিক্ষিত হবে, তিনি এইরকম বার্তা দিয়ে গেছিলেন। সেই জন্য তিনি ভেবেছিলেন যে নারীদের শিক্ষার ক্ষেত্রে তিনি একদম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যে নারীরাও যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, এবং সেই বিষয়ে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। তাহলে আমাদের এটা গেল আমাদের যে রাজা রামমোহন রায়
যে শিক্ষা বিস্তার এবং সংস্কারের ক্ষেত্রে তার ভূমিকা। এবার আমরা আলোচনা করব সামাজিক এবং ধর্মীয় সংস্কারমূলক কাজ। কোন কাজগুলো তিনি করেছিলেন যে সামাজিক কাজ নামে পরিচিত, এবং সামাজিক যে সমস্ত বিষয়গুলো, এই যে তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ, ছবিটা একটু ভালো করে লক্ষ্য করো, যে সতীদাহ প্রথার এই ছবি। সতীদাহ প্রথার তিনি তীব্র বিরোধিতা করেছিলেন। সতী অর্থাৎ কি? সতী বলতে আমরা সাধারণত কি জানি, যে যে নারী বা কোনো একজন স্ত্রী বা কোনো একজন মেয়ে যে সমস্ত দিক থেকে পবিত্র, তাকে তো আমরা সতী বলি বর্তমানে। কিন্তু কি হচ্ছে বলতো, সতীদাহ, দাহ মানে হচ্ছে দহন করা একজন সতীকে। অর্থাৎ এই প্রথাটা কেমন বলতো, এই প্রথাটা হচ্ছে একজন স্বামী যদি, অর্থাৎ স্বামী স্ত্রী আছে, একজন স্ত্রীর যদি স্বামী মারা যেত, অর্থাৎ তার হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী আছে, যদি তার হাজব্যান্ড মারা যেত, অর্থাৎ তার স্বামী যদি মারা যেত, তাহলে তার স্বামীর চিতায় তার ওয়াইফকে, অর্থাৎ তার স্ত্রীকে, অর্থাৎ সেই মেয়েটাকে, তার ইচ্ছা হোক বা তার ইচ্ছা না থাকুক, তার ইচ্ছা থাকুক বা তার ইচ্ছা না থাকুক, তাকে জোর করে তার স্বামীর চিতায় পুড়িয়ে মারা হতো। তাহলে বুঝতে পারছো কত ভয়ঙ্কর, কত নির্মম এই প্রথা। এই প্রথার বিরুদ্ধে তিনি তীব্র ধিক্কার জানিয়েছিলেন। যখন এবার এই প্রথার বিরুদ্ধে কখন তার মাথায় একটা, মানে তার মাথায় এই বুদ্ধিটা কখন আসে, যখন তিনি দেখলেন যে তার বৌদিকে, অর্থাৎ তার দাদার স্ত্রীকে, তার দাদার মৃত্যু হয়ে যাওয়ার পর তার দাদার স্ত্রীকে, অর্থাৎ তার ভাবিকে বা তার বৌদিকে পুড়িয়ে মারা হচ্ছে জ্যান্ত। তখনই তিনি সিদ্ধান্ত নিলেন যে এই প্রথাটাকে অবশ্যই বন্ধ করা প্রয়োজন। এই নির্মম প্রথা, এই প্রথা আমাদের মানে বিভিন্ন, মানে কি বলবো, এত নির্মম প্রথা, এই প্রথাটাকে অবশ্যই বন্ধ করা উচিত। এই জন্য তিনি সতীদাহ প্রথার বিরোধিতা করেছিলেন। 1829 খ্রিস্টাব্দে তখনকার লর্ড উইলিয়াম বেন্টিং, তখনকার ভাইসরয় ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং এর সহায়তায় 1829 খ্রিস্টাব্দে এই সতীদাহ প্রথার একটা বিরোধিতা আইন পাস হয়। তারপর থেকে আর সতীকে দাহন করা হতো না, অর্থাৎ তারপর থেকে তার স্বামীর চিতায় কোনো স্ত্রীকে দাহন করা হতো না। তাহলে এই সমাজ সংস্কারক হিসেবে তোমরা বুঝতেই পারছো যে রাজা রামমোহন রায়ের ভূমিকা কতটা। এরপর আমরা চলে আসি আর সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায় কি দিয়েছিলেন। তিনি বলেছিলেন নারীদের অধিকার রক্ষার কথা। অর্থাৎ তখনকার যুগে কি হতো, নারীদের কোনো শিক্ষার ক্ষেত্রে কোনো অধিকারই ছিল না। তিনি নারীদের শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন অধিকারের কথা তিনি তুলে ধরেন, যে শুধুমাত্র পুরুষরাই পুরো ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারে না, একজন নারীরও যদি শিক্ষিত হয় তাহলে তারাও আমাদের পুরো ভারতবর্ষকে উন্নত করতে পারবে। সেই জন্য নারীদের শিক্ষার অধিকার কথা, শুধুমাত্র শিক্ষার অধিকার নয়, নারীদের যাতে সম্পত্তিতেও যাতে অধিকার থাকে। অর্থাৎ একজন মানে পিতা, তার ছেলে, অর্থাৎ ছেলে এবং মেয়ে আছে, তাহলে কি হতো তখনকার যুগে, তার যে পিতার সম্পত্তি শুধুমাত্র ছেলেরাই পেত, মেয়েরা কিন্তু তারা তখন পেত না। সেই জন্য তিনি এই নারীদের অধিকার, অর্থাৎ নারীদেরও তার পিতার সম্পত্তিতে অধিকার আছে, তিনি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছিলেন, এই সমস্ত বিষয় সবার কাছে আলোকপাত করেছিলেন। এরপরে আমরা আলোচনা করব যে সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার। এই যে কথাটা তোমাদের বললাম, যে শুধুমাত্র নারীদের যে শিক্ষার অধিকারের কথা তিনি বলেছিলেন সেটাও নয়, যে সম্পত্তিতে, অর্থাৎ তার পিতার, তার সম্পত্তিতেও যাতে মেয়েরাও যাতে সমান অধিকার পায়। তখনকার যুগে মেয়েদের কোনো সমান অধিকার দেওয়া ছিল, মানে সমান অধিকার দেওয়া হতো না, মেয়েদের সম্পত্তিতে কোনো অধিকারই দেওয়া হতো না, তারা কোনো অধিকারই পেত না, কোনো ভাগই পেত না। সেই জন্য তিনি সম্পত্তিতেও মেয়েদের সমান অধিকারের কথা তিনি বলে গেছেন। এবং ধর্মীয় সংস্কার হিসেবে তিনি 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা বা আত্মীয় সমিতি তিনি গঠন করেছিলেন। ধর্মীয় সংস্কার হিসেবে তিনি 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা নামে একটি সমিতি গঠন করেন। সেই সমিতির মূল উদ্দেশ্য ছিল কি, যে তখনকার যুগে যে সামাজিক সংস্থা, তখনকার যুগে যে ধর্মীয় কুসংস্কার, তখনকার যুগে যে হিন্দু ধর্মের গোড়ামি, তখনকার যুগে যে সমস্ত কুপ্রথাগুলো ছিল,
সেই প্রথার বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নেওয়া, যথাযথ প্রতিবাদ জানানো, সেই এটাই এর মূল উদ্দেশ্য ছিল, যে এখানে প্রত্যেকটা ব্যক্তিকে আমরা শিক্ষিত করে তুলবো এবং শিক্ষিত করার ফলে তারাই কিন্তু বিভিন্ন খারাপ প্রথা বা কুপ্রথার বিরুদ্ধে কিন্তু তারা প্রতিবাদ করবে। সেই জন্য তারা মানে রাজা রামমোহন রায় আত্মীয় সভা নামে 1815 খ্রিস্টাব্দে একটি সভা বা একটা সমিতি গঠন করেন। এবং এরপরে আমরা যেটা জানবো যে প্রশাসনিক সংস্কার, প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রেও রাজা রামমোহন রায়ের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিরকম প্রশাসনিক সংস্কার? প্রশাসনিক সংস্কার অর্থাৎ তখনকার যুগে কি হতো, যে ভূমির জন্য অর্থাৎ চাষিদের কাছে, রায়তদের কাছে একটা রাজস্ব কর আদায় করতো জোর করে। তো সেই কর গুলো যাতে জোর করে আদায় করা না হয় সেই বিষয়েও তিনি কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। সেই জন্য তিনি প্রশাসনিক সংস্কার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা জানতে পারলাম যে রাজা রামমোহন রায় এর অবদান কতটা, এর কতটা গুরুত্বপূর্ণ আমাদের ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে। শুধুমাত্র শিক্ষার ইতিহাসে নয়, আমাদের সমাজ সংস্কারক হিসেবেও আমাদের রাজা রামমোহন রায়ের গুরুত্ব কিন্তু অপরিসীম। এই জন্য রাজা রামমোহন রায়কে বাংলার নবজাগরণের অগ্রদূত আখ্যায়িত করা হয়েছে এবং আধুনিক ভারতের পথিক নামেও তিনি আখ্যায়িত। অর্থাৎ আধুনিক ভারতের পথিক, অর্থাৎ আধুনিক ভারতের যে রাস্তা দেখানোর পথ তিনি প্রথম দেখিয়েছিলেন। ভারতকে একটা নবচেতনার উন্মেষ দিয়েছিলেন, ভারতকে একটা নতুন যুগের নতুন একটা চেতনার আধুনিক ভারতের তিনি জন্ম দিয়েছিলেন। সেই জন্য তাকে আধুনিক ভারতের জনক বলা হয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা সকলেই জানি যে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার নাম, কিন্তু তাকে এই বিদ্যাসাগর উপাধিটা দেওয়া হয়েছিল, তাই তো? এবং এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে মানে হেঁটে হেঁটে কলকাতা যাওয়ার পথে যে মাইল ফলক দেখে যে ইংরেজি সংখ্যা চেনার যে গল্পটা, আশা করি আমরা সকলেই জানি। তোমরা ইপসিতা ম্যাডামের কাছে অবশ্যই এই গল্পটা পড়েছো, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর্থাৎ বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, এই কবিতাটা অবশ্যই পড়েছো। যদি না পড়ে থাকো তাহলে আমাদের এলিট অ্যাপে ফার্স্ট সেমিস্টার সিলেক্ট করে বাংলা সাবজেক্টটা সিলেক্ট করবে, তাহলে তোমরা এটা পেয়ে যাবে। তাহলে কি করছি, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের শিক্ষার বিস্তারের ক্ষেত্রে কতটা ভূমিকা পালন করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সামাজিক সংস্কার হিসাবেও তিনি কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে তার সংক্ষিপ্ত জীবনীটা জেনে নিই, যে তিনি 26শে সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা এবং মাতার নাম ছিল যথাক্রমে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ছিল ভগবতী দেবী। আর আরেকটা যেটা কথা তোমাদের বললাম, যে বিদ্যার সাগর, তিনি বিদ্যাসাগর এই উপাধিটা পেয়েছিলেন তার সংস্কৃত সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য। তিনি এই বিদ্যাসাগর উপাধিটা পেয়েছিলেন 1839 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ থেকে। 1839 খ্রিস্টাব্দে তিনি সংস্কৃত বিষয়ে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে 1839 খ্রিস্টাব্দে তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়। তো বিদ্যাসাগরের উপাধি অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানকে আমরা এখানে প্রধানত তোমাদেরকে তিনটি ভাগে আমরা এখানে আলোচনা করব। এক নম্বর হচ্ছে শিক্ষার সংস্কার হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। দ্বিতীয় হচ্ছে বাংলা সাহিত্যের বিকাশ। বাংলা সাহিত্যের বিকাশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ বলতে তোমরা ইপসিতা ম্যাডামের কাছে ওখানে এই বাংলা সাহিত্যের বিকাশের কথা অনেকটা জানতে পারবে। তার কারণ হচ্ছে কি বলতো, বাংলা সাহিত্যের বিকাশের কথা বলতে গেলে এই কথাটা অটোমেটিক্যালি তোমাদের মাথায় আসবে যে আমাদের যে হাতে খড়ি হয়েছে, এই যে আমরা যে অক্ষর চিনেছি, এটা অ, এটা আ, এই যে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্যই কিন্তু আমরা এই হাতে খড়ি অর্থাৎ বর্ণ পরিচয়, বর্ণের যে পরিচয় আমরা কোথা থেকে শিখেছি, কার কাছ থেকে শিখেছি, তার মূল রচয়িতাই হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই বাংলা সাহিত্যের বিকাশের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানগুলো আমরা জানবো এবং আমরা শেষে যেটা জানবো যে সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি কি ভূমিকা পালন করেছিল। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করব যে শিক্ষার সংস্কার, অর্থাৎ শিক্ষার কি করে আরো উন্নত করব, শিক্ষাকে কিভাবে আরো প্রচার এবং প্রসার করব,
তিনি কি করেছিলেন, প্রাথমিক শিক্ষা প্রসারের জন্য প্রথমেই তোমাদের যেটা বললাম যে প্রাথমিক শিক্ষা প্রসারের জন্য তিনি কিন্তু বিশাল অবদান রেখে গেছেন। অর্থাৎ তার অবদান কিন্তু কোনো সময় অস্বীকার করা যায় না। যে প্রাথমিক শিক্ষা যে আমরা গ্রহণ করব, প্রাথমিক শিক্ষা যে আমরা জানবো যে বর্ণের কিভাবে পরিচয় করা যায়, এই যে বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কাছ থেকে আমরা অ আ হ্রস্ব দীর্ঘ ই ক খ এই সমস্ত বর্ণগুলো আমরা চিনতে পেরেছি। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গুরুত্ব কতটা। এবার আমরা চলে আসব যে সংস্কৃত শিক্ষার প্রসার। শুধুমাত্র তিনি সংস্কৃত শিক্ষার প্রসার যে করেছিলেন সেটা কিন্তু নয়, তিনি সংস্কৃত শিক্ষার প্রসারের তাগিদে তার মূল লক্ষ্য কি ছিল বলতো, বাংলা সাহিত্যের প্রকাশ ঘটানো। সংস্কৃত শিক্ষার্থে তিনি প্রসার করেছিলেন, কিন্তু তিনি একটা কথা মনে রেখেছিলেন, অর্থাৎ তিনি ভেবেছিলেন যে বাংলা ভাষায় যে আমরা কথোপকথন করছি, বাংলা ভাষা যে কিছু আমরা বলছি, তো বাংলা ভাষা কিছুটা হলে অনুন্নত। কিন্তু যদি আমরা কি করি, বাংলা ভাষাকে অর্থাৎ সংস্কৃত ভাষা যে এত জ্ঞান, সংস্কৃত ভাষার মধ্যে এত জ্ঞান ভান্ডার রয়েছে, যে সংস্কৃতের জ্ঞান ভান্ডার থেকে যদি আমরা কোনো কিছু জ্ঞানগুলোকে বাংলা ভাষায় অন্তর্ভুক্ত করতে পারি, তাহলে আমাদের বাংলা ভাষার অনেক উন্নত হবে। সেই জন্য তিনি তার জীবনে অর্থাৎ তিনি কি করেছিলেন, যে সংস্কৃতের বিভিন্ন ব্যাকরণ, সংস্কৃতের বিভিন্ন জ্ঞান ভান্ডার থেকে বাংলা ভাষাকে উন্নত করার জন্য সংস্কৃতের বিভিন্ন বিষয়কে তিনি বাংলা ভাষায় অন্তর্ভুক্ত করেছিলেন। সেই জন্য তার লেখা বিভিন্ন গ্রন্থগুলো থেকে আমরা বুঝতে পারি যে বাংলা ভাষার কি করে তিনি উন্নত করেছিলেন এবং সংস্কৃত শিক্ষারও তিনি উন্নত করেছিলেন। তার লেখা কিছু ব্যাকরণ, যেমন সংস্কৃত ব্যাকরণের উপর উপক্রমণিকা, ঝোঝুপাঠ, ব্যাকরণ কৌমুদি উল্লেখযোগ্য। এবার আমরা চলে আসি যে শিক্ষা সংস্কারের ক্ষেত্রে কলেজ স্তরে দেশি ভাষার শিক্ষা ব্যবস্থার প্রবর্তন। অর্থাৎ তিনি কলেজ স্তরে কিভাবে দেশীয় ভাষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া যায় এবং যে কোনো বিষয়বস্তু শিক্ষার্থী যাতে খুব সহজভাবে বুঝতে পারে, সেই জন্য তিনি বিভিন্ন অবদান কিন্তু রেখে গেছেন। এই জন্য তিনি কি করেছিলেন, 1859 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কয়েকজন বন্ধুকে নিয়ে একটা কলকাতায় ট্রেনিং স্কুলের প্রতিষ্ঠা করেছিলেন। কিসের জন্য করেছিলেন, তার মূল কারণ ছিল যে কলেজ স্তরে দেশীয় ভাষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা যাতে প্রবর্তন করা যায়। তোমরা এর আগে আমরা পড়েছিলাম যে 1859 খ্রিস্টাব্দের কথা। তো 1859 খ্রিস্টাব্দের আগে 1854 খ্রিস্টাব্দে আমাদের কাছে একটা কমিটি বা কমিশন আসে। তোমরা আশা করি জানো যে 1854 খ্রিস্টাব্দে কি এসেছিল। 1854 খ্রিস্টাব্দে আমাদের কাছে এসেছিল উডের ডেসপ্যাচ, চার্লস উডের ডেসপ্যাচ। সেখানে কিন্তু বলা হয়েছিল যে ইংরেজি শিক্ষার সাথে সাথে মাতৃভাষার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হবে। সেই জন্য তিনি ওই আইন অনুসারে অর্থাৎ ওই উডের ডেসপ্যাচ অনুসারে তিনি 1859 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কয়েকজন বন্ধুকে নিয়ে কলকাতায় একটা ট্রেনিং কলেজ স্থাপিত করেন এবং 1861 খ্রিস্টাব্দে ওই স্কুলটার নাম আবার কলকাতা ট্রেনিং একাডেমি হয়ে যায় এবং 1864 খ্রিস্টাব্দে ওই স্কুলটির নাম পরিবর্তন করে রাখা হয় মেট্রোপলিটন ইনস্টিটিউশন। এই কথাটা মাথায় রাখবে যে 1800 তিনি ইংরেজি শিক্ষা প্রসারের জন্য, অর্থাৎ ইংরেজি শিক্ষা বলছি যে কলেজ স্তরে দেশি শিক্ষার প্রবর্তন, অর্থাৎ কলেজ স্তরে আমাদের সংস্কৃত ভাষায় বা বাংলা ভাষায় শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি একটা ইনস্টিটিউশন তৈরি করে দিয়েছিলেন, তিনি একটা কলেজ স্থাপন করে দিয়েছিলেন। সেই কলেজটার এখন বর্তমান নাম মেট্রোপলিটন ইনস্টিটিউশন। এরপরে আমরা চলে আসি শিক্ষা সংস্কার হিসেবে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করেছিলেন। তিনি নারী শিক্ষা প্রসার বা নারী শিক্ষার উন্নতির জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার কারণ তার বন্ধু অর্থাৎ বেথুন সাহেব এবং তার উদার মনস্ক কয়েকজন বাঙালি এর সহায়তায় তিনি কি করেছিলেন, একটা অবৈতনিক নারী শিক্ষা অর্থাৎ অবৈতনিক একটা ফিমেল স্কুল তিনি স্থাপন করেছিলেন, যেটা বর্তমানে এখন বেথুন বালিকা বিদ্যালয় নামে পরিচিত। তোমরা হয়তো শুনে থাকবে বেথুন বালিকা বিদ্যালয়, বেথুন বালিকা বিদ্যালয় নামে এখন বর্তমানে পরিচিত।
তিনি স্থাপন করেছিলেন। এরপরে আমরা যদি বলি যে নারী শিক্ষা প্রসারের জন্য আর কি কি করেছিলেন, তিনি নারী শিক্ষা প্রসারের জন্য মোট 38টি বিদ্যালয় স্থাপন করেছিলেন। 38টি বিদ্যালয় শুধুমাত্র নারীদের শিক্ষার জন্য, যেটা একদম পুরোপুরি অবৈতনিক, অর্থাৎ কোনো টাকা পয়সা ছাড়াই প্রত্যেকটা নারী যাতে শিক্ষা গ্রহণ করতে পারে সেই জন্য তিনি টোটাল 38টি বিদ্যালয় স্থাপন করেছিলেন। সেই 38টি বিদ্যালয় কোথায়? এবং মেদিনীপুর জেলায় তিনি 3টি, বর্ধমান জেলায় 11টি, হুগলি জেলায় 23টি এবং নদিয়া জেলায় 1টি, টোটাল 38টি বালিকা বিদ্যালয় স্থাপন করার কথা বলেন। এবং এই ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিয়েছিল যে তখনকার যুগে, অর্থাৎ তখনকার সরকার প্রথম দিকে যে 38টি বিদ্যালয়কে টাকা দিতে ইচ্ছুক হলেও এবার এর তো একটা খরচ বহন করতে হবে। এবার যেহেতু প্রথম দিকে সরকার টাকা দিচ্ছে এবং শেষে পরবর্তীতে সরকার একদম ডাইরেক্টলি নাকচ করে দেয় যে এই বিদ্যালয়গুলোতে টাকা দেওয়া হবে না, সেই জন্য বিদ্যাসাগর কি করেছিল যে নারী শিক্ষা ভান্ডার নামে একটি সমিতি বা একটা তহবিল গঠন করেছিলেন, যেখানে নারীদের শিক্ষার জন্য কিছু টাকা ওখান থেকে আসে এবং নারীদের শিক্ষার ক্ষেত্রে যাতে নারীরা যেহেতু শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারলাম যে শিক্ষার সংস্কারের ক্ষেত্রে যে বিদ্যাসাগরের অবদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র নারী শিক্ষা নয়, কলেজ স্তরে দেশীয় ভাষার শিক্ষা, তারপরে সংস্কৃত শিক্ষার প্রসার, তারপরে আমাদের প্রাথমিক শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেই বিদ্যাসাগর অবদান কিন্তু প্রচুর, মানে একদম অতি প্রশংসনীয়। এরপরে আরেকটা বিষয় যে পাঠ্যপুস্তক রচনা, তিনি তখনকার সময় তিনি বুঝতে পেরেছিলেন যে বাংলা সাহিত্যের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের যে পাঠ্যপুস্তকগুলো আছে পাঠ্যপুস্তকের তিনি অভাব লক্ষ্য করেছিলেন। সেই জন্য তিনি নিজেই অনেক পাঠ্যপুস্তক তিনি রচনা করেছিলেন, যেমন সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, ব্যাকরণ কৌমুদী, বোধোদয়, বর্ণ পরিচয়, যেটা সব থেকে বেশি আমাদের কাছে অভিস্মরণীয়, তারপর হচ্ছে কথামালা, চরিতাবলী, আখ্যান মঞ্জুরি প্রভৃতি। এবার আমরা চলে আসি বাংলা সাহিত্যের বিকাশের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। তাহলে বাংলা সাহিত্যের ক্ষেত্রে তিনি বাংলা ভাষায় সাহিত্যিক গদ্যের তিনি নির্মাণ করেছিলেন, অর্থাৎ বাংলা ভাষায় বিভিন্ন সাহিত্যিক তিনি গদ্য রচনা করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, ভ্রান্ত বিলাস, সীতার বনবাস, বাংলার ইতিহাস, জীবনচরিত প্রভৃতি মৌলিক রচনার সংখ্যা কিন্তু কম নয়। তিনি এতগুলো গ্রন্থ রচনা করেছিলেন যে আমাদের বাংলা সাহিত্যের গদ্যের নির্মাণ হয়েছিল, অর্থাৎ বাংলা সাহিত্যের গদ্যের একদম উন্নত পর্যায়ে তিনি নিয়ে চলে গেছিলেন। এছাড়াও তিনি সাময়িক পত্রিকাও তিনি রচনা করেছিলেন, যেমন তত্ত্ববোধিনী পত্রিকা, দ্বারকানাথ ঠাকুর কর্তৃক প্রকাশিত সোম প্রকাশ পত্রিকাতেও তিনি সহযোগিতা করেছিলেন। এবার আমরা লাস্ট যেটা জানবো যে সমাজ সংস্কারক হিসেবে আমাদের যে এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সে বিদ্যাসাগরের অবদান আমরা কি দেখলাম। এর আগের যে শিক্ষা সংস্কার হিসেবে রাজা রামমোহন রায়ের অবদানের ক্ষেত্রে আমরা দেখলাম যে তিনি কি করেছিলেন, যে সতীদাহ প্রথা তিনি রদ করতে চেয়েছিলেন, অর্থাৎ রদ করেছিলেন। সতীদাহ প্রথা তিনি বন্ধ করেছিলেন, যাতে সতীরা অর্থাৎ কোনো স্ত্রী যাতে তার স্বামী মারা গেলে তার চিতা যাতে পুড়িয়ে না মারা হয়, তিনি এটা বন্ধ করে দিয়েছিলেন রাজা রামমোহন রায়। কিন্তু তিনি ওখানেও তিনি বিধবা বিবাহ, বাল্য বিবাহের কথাও তিনি বলেন, কিন্তু মেন কাজ করেছিল যে বিধবা বিবাহ, অর্থাৎ কোন স্ত্রী যদি কোন স্ত্রীর যদি তার স্বামী মারা যায়, অর্থাৎ তার ওয়াইফ থাকতে তার হাজবেন্ড যদি আগেই মারা যায়, তাহলে সেই মেয়েটাকে বিধবা বলা হয়। তাহলে বিধবাকে তখনকার যুগে যে সমাজে যে সমস্ত মানুষগুলো ছিল তখন তাদেরকে খারাপ চোখে দেখতো যে এই মেয়েটা তার স্বামীকে নিজেই খেয়ে নিল। এরকম অনেক বক্তব্য আমাদের কাছে আসে বা অনেক কথা আমরা শুনতে পাই যে ওর জন্যই ওর স্বামীটা হয়তো মারা গেল, সেই অলক্ষী, এরকম বিভিন্ন কথাগুলো আমরা শুনতে পাই। সেই জন্য তখনকার যুগে বিধবারাকে প্রচুর খারাপ চোখে দেখা হতো। তখন কি করেছিল, 1855 খ্রিস্টাব্দে প্রায় 987 জনের স্বাক্ষর, একটা গণ মানে কি বলতো, অনেক জনের
স্বাক্ষর নিয়ে তিনি 955 খ্রিস্টাব্দে এই প্রস্তাব, এই আইন পাস করা হয় যে বিধবাদেরও একটা জীবন এর একটা চাহিদা আছে, বিধবাদেরও একটা অধিকার আছে, সেই অধিকার তাকে ফিরিয়ে দেওয়া, বিধবাদের আবার যাতে বিবাহ হয় সেই বিষয়ে তিনি আলোকপাত করেছিলেন। তাহলে সমাজ সংস্কারক হিসেবে বিধবা বিবাহর আইন বা বিধবা বিবাহ তিনি প্রবর্তন করেছিলেন, বিধবাদের যাতে আবার বিয়ে হয়। তারপরে বহু বিবাহ নিবারণ, অর্থাৎ বহু বিবাহ অর্থাৎ একজন ব্যক্তি অনেকজন স্ত্রীকে বিবাহ করত, তাহলে এখানে কি হতো, অনেক সমস্যার সম্মুখীন হতে হতো, সেই জন্য বহু বিবাহ নিবারণ তিনি করেছিলেন। এছাড়াও সব থেকে আরেকটা যেটা তখনকার যুগে কুপ্রথা ছিল, একদম খারাপ যে ধর্মীয় গোড়ামি ছিল, সেই গোড়ামি হচ্ছে কি বলতো, বাল্য বিবাহ। অর্থাৎ তখনকার যুগে 60 বছর 70 বছরের ছেলের সঙ্গে কি করা হতো, একজন 5 বছর 7 বছর 10 বছরের মানে মেয়ের বিয়ে দেওয়া হতো। তাহলে কি হলো, তাহলে কিছুদিন আগে মেয়েরা মানে তার স্বামীটা কিছুদিন পরেই মারা যেত, 60 বছর 70 বছরের বয়স যদি তার 7 বছরের মেয়েকে যদি বিয়ে করে, তাহলে যদি সে মারা যায় তাহলে তার বিধবা হয়ে গেল। তাহলে কি মেয়েদের মধ্যে একটা অনেক খারাপ কাজ বা বাল্য বিবাহ, ছোটতে বিয়ে হলে যে কত অসুবিধা মেয়েদের ক্ষেত্রে, একদম এটা সীমার বাহির, এটা বলাই মানে মুশকিল। সেই জন্য বাল্য বিবাহ তিনি রোধ করেছিলেন, যাতে একদম ছোট বয়সে যাতে মেয়েদের বিয়ে না হয়। সেই জন্য তিনি একটা উদাহরণ হিসেবে তার নাতনিকে 16 বছর বয়সে তিনি বিয়ে দিয়েছিলেন, তার আগে তিনি বিয়ে দেননি। তো যাই হোক, তো এই সমস্ত বিষয় অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে সমস্ত অবদানগুলো আমরা দেখলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়ের যে অবদান শুধুমাত্র শিক্ষা ক্ষেত্রে নয়, আমাদের সামাজিক এবং ধর্মীয় ক্ষেত্রে এদের অবদান কিন্তু কখনোই অস্বীকার করা যায় না। তাহলে আমরা এই সমস্ত বিষয়গুলো তোমরা কি করবে, একদম মন দিয়ে প্রতিটি পয়েন্ট বোঝার চেষ্টা করবে, এবং বুঝলেই তোমরা কিন্তু নিজে থেকে লিখতে পারবে। এবং এছাড়াও আমি এই সমস্ত বিষয়ে সম্পূর্ণ নোট, অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান, সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান, এবং সমাজ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, এবং সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, এই সমস্ত কোশ্চেন টাইপ করে তোমাদের এলিট অ্যাপে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হবে, এবং সেটা নিয়ে তোমরা পড়াশোনা শুরু করে দাও। খুবই তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা, অর্থাৎ খুবই কাছাকাছি তোমাদের পরীক্ষা, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আমি আছি। তোমাদের যে কোনো সমস্যা হবে তোমরা টুক করে আমাদের মেসেজ সেকশনে, অর্থাৎ এলিট অ্যাপে যাবে, এলিট অ্যাপে মেসেজ সেকশন বলে আছে, ওখানে দেখবে আরিফ আহমেদ এডুকেশন স্যার লেখা আছে, তখন ওখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারবে। যদি এই ভিডিও দেখার পরেও যদি তোমাদের কোনো সমস্যা হয়, যে কোনো বিষয় আমি বুঝতে পারলাম না স্যার, সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ করবে, সেই মেসেজের উত্তরটা আমি তোমাদের দিয়ে দেবো। তো থ্যাংক ইউ সবাইকে, কিপ লার্নিং। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।